আমি নাজমুন জান্নাত, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষক। আজকে আমি ব্যবসায় উদ্যোগ বিষয়ের পঞ্চম অধ্যায় ব্যবসায় আইনগত দিক নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জেনে নেব যে ব্যবসায় আইনগত দিক কী বা কাকে বলে। একটি ব্যবসায় পরিচালনা করার জন্য ব্যবসায়ের ক্ষেত্রে যে নিয়ম কানুন মেনে চলা আবশ্যক তাকে ব্যবসায় আইনগত দিক বলে। আমরা নিয়ম কানুন বলতে বোঝাবো যেমন ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স বা নিবন্ধন সংগ্রহ করা। একটি ব্যবসায় শুরু করার আগেই ব্যবসায়টি অবশ্যই নিবন্ধন সংগ্রহ করতে হবে। যেমন আমরা প্রত্যেকেই জন্মের পরে আমাদের জন্ম নিবন্ধন করি, কারণ জন্ম নিবন্ধন না করলে আমরা বাংলাদেশ থেকে কোনো রকম সুযোগ সুবিধা আদায় করতে পারবো না, কারণ আমরা বাংলাদেশের নাগরিক নই। তাহলে আমাদেরকে বাংলাদেশের সুযোগ সুবিধা নিতে হলে আমাদের কী করতে হবে? আমাদেরকে জন্ম নিবন্ধনপত্র সংগ্রহ করতে হবে। ঠিক তেমনি একটা ব্যবসার ক্ষেত্রেও ট্রেড লাইসেন্সের প্রয়োজন আছে বা নিবন্ধনের প্রয়োজন আছে। ব্যবসায়ের আকার বিভিন্ন ধরনের হয়ে থাকে, ছোট, বড়, মাঝারি। যদি ব্যবসায়টি হয় এক মালিকানা ব্যবসায়, সেক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আর ব্যবসাটি যদি অংশীদারি, যৌথ মূলধনী বা সমবায় সমিতি বা যে কোনো লেভেলের হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কী করব? আবেদনপত্রের মাধ্যমে নিবন্ধন সংগ্রহ করব। এবার আমরা জানব ফ্রাঞ্চাইজিং কী। ফ্রাঞ্চাইজিং এক ধরনের চুক্তি। এক ধরনের চুক্তি সহজ ভাষা বলতে গেলে কোনো বড় কোম্পানির পণ্য উৎপাদন ও বিতরণ করার অধিকার লাভকে আমরা ফ্রাঞ্চাইজিং বলবো। অধিকার লাভ যেমন আমরা প্রত্যেকেই কেএফসি তে বসে ফাস্টফুড খাই, তাহলে কেএফসি, বিএফসি এগুলোতে বসে ফাস্টফুড খাই। এই কেএফসি এবং বিএফসি এগুলো আমাদের বাংলাদেশের কোম্পানি নয়, এগুলো হচ্ছে বিদেশি কোম্পানি। এই বিদেশি কোম্পানির নিকট থেকে বাংলাদেশি কোম্পানিরা অনুমোদন নিয়ে তার পণ্য উৎপাদন করে বিক্রয় করে আর্থিক সুযোগ সুবিধা লাভ করে। তাহলে বাংলাদেশ এবং আমেরিকার কেএফসি এই দুই কোম্পানি একত্রিত হয়ে যে চুক্তি স্বাক্ষরিত করে তাকে আমরা ফ্রাঞ্চাইজিং চুক্তি বলবো। ফ্রাঞ্চাইজিং চুক্তি দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে ফ্রাঞ্চাইজর আর একটি হচ্ছে ফ্রাঞ্চাইজি। তাহলে আমরা এখানে প্রথম পক্ষকে আমরা ফ্রাঞ্চাইজর বলবো। প্রথম পক্ষ অর্থাৎ আমেরিকার কেএফসি। তোমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় খুললেই দেখতে পারবা, সেখানে লেখা আছে কেএফসি এবং বিএফসি, অর্থাৎ আমেরিকার কাছ থেকে অনুমোদন নেওয়া হলো, তাহলে আমেরিকাকে আমরা ফ্রাঞ্চাইজর বলবো। আর বাংলাদেশ অনুমোদন নিল, বাংলাদেশকে আমরা ফ্রাঞ্চাইজি বলবো। এবং এই দুই পক্ষ যখন একত্রিত হয় তখন দুই পক্ষে কিছু শর্ত মেনে চলতে হয়, অর্থাৎ শর্ত আমেরিকার কোম্পানি শর্ত বেঁধে দেবে, বাংলাদেশি কোম্পানিকে শর্ত মেনে চলতে হবে। যেমন আমেরিকার কোম্পানি বাংলাদেশি কোম্পানিকে মনিটরিং করবে, বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধা দেবে, পরামর্শ দেবে। তারপর বলা হচ্ছে যে যদি কারিগরি যন্ত্রপাতি প্রয়োজন হয় সেক্ষেত্রে তা দিয়ে সহযোগিতা করবে। তবে বাংলাদেশি কোম্পানিরা যদি কোনো কারণে আমেরিকার কেএফসি কোম্পানির নিয়মকানুন মেনে না চলে, সেক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধা বাতিল করে দেবে। এবার আমরা জানব মেধা সম্পদ কী। মেধা সম্পদ আমরা বলবো মানুষের মনন ও মেধা দ্বারা সৃষ্ট কর্মকে মেধা সম্পদ বলে। মানুষের মনন ও মেধা সম্পদটা কী? যেমন তুমি যদি এই মুহূর্তে একটি ছবি তৈরি করো বা ছবি আর্ট করো, এটা তোমার মনন বা মেধার দ্বারাই সম্ভব হয়েছে। এই ছবি আর্ট করাকে আমরা মেধা সম্পদের অন্তর্ভুক্ত তখনই বলবো যখন তুমি এই ছবিটা আর্ট করে বাজারজাত করার জন্য চুক্তিবদ্ধ হবে। এবার আসুন আমরা এই মেধা সম্পদের অন্তর্ভুক্ত বিষয়গুলা কোন বিষয়গুলা, যেমন
ট্রেডমার্ক, কপিরাইট, তারপর বলা হচ্ছে যে প্যাটেন্ট, এগুলোকে আমরা মেধা সম্পদ বলবো। বাংলাদেশে মেধা সম্পদ দিবস পালিত হয় 26শে এপ্রিল। এবার আমরা জানতে পারবো প্যাটেন্ট কি। প্যাটেন্ট বলা হচ্ছে কোনো নতুন পণ্য আবিষ্কারের জন্য আবিষ্কারককে স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য যে মালিকানা প্রদান করা হয় তাকে প্যাটেন্ট বলা হয়। আমরা উদাহরণস্বরূপ জানতে পারবো মোবাইল ফোন। যেমন আমরা প্রতিনিয়ত আপডেট মোবাইল পেয়ে থাকি, তা কিসের কারণে পেয়ে থাকি? এই উদ্ভাবন বা আবিষ্কার মাধ্যমেই পেয়ে থাকি। প্যাটেন্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে উদ্ভাবিত পণ্য যে অন্য কেউ নকল বা বিক্রয় করে আর্থিক সুবিধা লাভ করতে না পারে। বাংলাদেশে 1911 সালে প্যাটেন্ট ও ডিজাইন আইন চালু আছে। তাহলে যদি তুমি বলে যে মিস্টার এক্স বলতেছে একটি পানীয়, কোমল পানীয় উৎপাদন করে বাজারজাত করে, তাহলে মিস্টার এক্স একটি নতুন জাতের কোমল পানীয় উৎপাদন করে বাজারজাত করেছে। তাহলে মিস্টার এক্সের এই কোমল পানীয় কোন সম্পদের অন্তর্ভুক্ত? তাহলে আমরা কি বলবো? প্যাটেন্টের অন্তর্ভুক্ত। এবার আসবো ট্রেডমার্ক। ট্রেডমার্ক আমরা বলবো কোনো পণ্যকে অন্য পণ্য থেকে পৃথক করার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে আমরা ট্রেডমার্ক বলবো। আমরা প্রত্যেকেই কলেজে পড়ি না, স্কুল কলেজে পড়ি, একই স্কুলের লগো এক এক রকম হয়ে থাকে। এই লগোকে আমরা ট্রেডমার্ক বলতে পারি। এছাড়াও আমরা সাধারণত দেখে থাকি যে গ্রামীণ ফোনের লগো একরকম, তারপরে বলা হচ্ছে যে বাংলালিংকের লগো একরকম লগো বা চিহ্ন। যেমন অ্যাপেল কোম্পানি, এই অ্যাপেল কোম্পানি দ্বারা তার কি বলে কোম্পানির পরিচিতি তুলে ধরা হয়। এছাড়াও আমরা এই ট্রেডমার্ক এ কারণেই ব্যবহার করব যে বাজারে একাধিক কোম্পানি তার পণ্য উৎপাদন করে, একই পণ্য একাধিক কোম্পানি উৎপাদন করে। তাহলে যখন একই কোম্পানি, এই যে মোবাইল ফোন বিভিন্ন কোম্পানি উৎপাদন করে, কিন্তু প্রত্যেকটি কোম্পানি তার চিহ্ন দ্বারা বোঝানোর চেষ্টা করে কোন কোম্পানির কোন মোবাইল। উপমহাদেশে ট্রেডমার্ক আইন 1940 সালে চালু হয়, আর বাংলাদেশে ট্রেডমার্ক আইন চালু হয় 2009 সালে। ট্রেডমার্ক প্রথম নিবন্ধন করার পর 7 বছর মেয়াদ প্রদান করা হয়, কিন্তু পুনরায় দ্বিতীয়বার নিবন্ধনের মাধ্যমে 10 বছর মেয়াদকাল দেয়া হয়। এরপর আমরা আসবো কপিরাইট। কপিরাইট বলা হচ্ছে লেখক